হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রিয় এডুলিফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপের পিওয়াইকিউ ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। আজকে থেকে আমাদের চ্যানেলে নতুন একটি পিএসসি ক্লার্কশিপের সিরিজ চালু হচ্ছে। তোমরা চাইলে এই সিরিজটি কন্টিনিউ করতে পারো, দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের প্রিপারেশনের যেন আমরা অংশ হতে পারি, তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, যদি a:b সমান 2:3, b:c সমান 4:5 এবং c:d সমান 3:7 হয়, তবে a:b:c:d এর অনুপাত কি হবে? আমি তোমাদেরকে দি বেস্ট মেথড শেখাবো। এক্সাম হলে কি করে এইরকম কোশ্চেনকে তুমি অ্যাপ্রোচ করতে পারো। দেখো, a:b এর মান বলে দিয়েছে, b:c এর মান বলেছে, c:d এর মান বলেছে, a:b:c:d এর মান চেয়েছে। তাহলে লিখো এখানে a:b:c:d। তারপর লেখো a:b এর মান কত? 2:3। b:c এর মান কত? 4:5। c:d এর মান কত? 3:7। এবার আমরা কি করব? a:b:c:d এর মান চেয়েছি। এখানে 4 আছে, এই দিকটাতেও 4 দিয়ে ভরাট করে দিব। এটা 3, এইদিকে ফাঁকা আছে, এইদিকে 3 দিয়ে ভরাট করে দিব। এইখানে 5 আছে, একটা ফাঁকা আছে, 5 দিয়ে ভরাট করব। এইটা 3 আছে, এইগুলো 3 দিয়ে ভরাট করে দেব। এবার উপর নিচে গুণ করে দিব। কি হবে? 4 দুগুণে 8, 3 আষ্টে 24, 24, 3 চারে 12, 3 বারং 36, 3 পাঁচে 15, 3 পনেরং 45, 3 পাঁচে 15, 7 পনেরং 105। এবার দেখো, সবাইকে কি দিয়ে কাটবে? 3 দিয়ে কাটবে, কেটে দাও। 3 আষ্টে 24, 3 বারং 36, 3 পনেরং 45, 3 তিনে 9, 10, 3 পনেরং 3 পাঁচে 15, 8:12:15:35। 1 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 9 কিমি এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি এবং অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত? নৌকা স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় যাচ্ছে 9 কিমি, আবার 3 ঘন্টাতেই স্রোতের অনুকূলে যাচ্ছে 18 কিমি। মানে সময় একই লাগছে। প্রতিকূলে যখন 3 ঘন্টায় যাচ্ছে তখন 9 কিমি যাচ্ছে, অনুকূলে যখন যাচ্ছে 3 ঘন্টায় তখন 18 কিমি যাচ্ছে। তাহলে স্থির জলে নৌকার বেগ বের করতে হবে। তাহলে এখানে ধরি নৌকার বেগ ধরে নাও কি? এক্স। ধরি নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ধরো ওয়াই, স্রোতের বেগ ওয়াই। এবার বলো, সব সময় স্রোতের বেগের থেকে নৌকার বেগ বেশি থাকবে, মানে এক্স অলওয়েজ গ্রেটার দ্যান ওয়াই। কেন থাকবে? যদি স্রোতের বেগের থেকে নৌকার বেগ কমে যায় তাহলে তো নৌকা এগোবেই না, যাবেই না। তার জন্য নৌকার বেগ সবসময় কি থাকবে? বেশি থাকবে। তাহলে অনুকূলে যখন যাবে তখন অনুকূল মানে কি? যেই দিকে স্রোত যাচ্ছে সেই দিকেই নৌকা চলবে। তাহলে যেই দিকে স্রোত যাচ্ছে সেই দিকে যদি নৌকা চলে, তাহলে মানে তাহলে কি হবে? নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যাবে। তাহলে অনুকূলে স্রোতের বেগ হচ্ছে বা নৌকার বেগ এক্স প্লাস ওয়াই। আর প্রতিকূল যখন হবে তখন কি হবে? কমে যাবে। প্রতিকূল মানে স্রোত বইছে একদিকে, নৌকা যাচ্ছে তার উল্টো দিকে। তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই। নৌকার বেগ বেশি, তাই বড়টা থেকে স্রোতের বেগ কম, বড়টা থেকে ছোটটা বাদ। এবার আমাদের এখানে কি বলেছে? 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি যাবে। তাহলে কি স্রোতের প্রতিকূলে বেগ কত ধরলে হলো? এক্স মাইনাস ওয়াই। তাহলে 3 ঘন্টায় বেগ এক্স মাইনাস ওয়াই, তাহলে কয় কিমি যাচ্ছে? 9 কিমি। তাহলে কি 3 দিয়ে কেটে দাও, 3 তিনে 9। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান কি হলো? এক্স মাইনাস ওয়াই সমান 3। এবার কি 3 ঘন্টাতে আবার যাবে? এটা কিসে গিয়েছিল? প্রতিকূলে। এবার যাবে কিসে? অনুকূলে। অনুকূলে বেগ কত? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বেগ বা স্পিড, এটা 3 ঘন্টা যাচ্ছে, 3 দিয়ে গুণ করে দিলাম, কত যাচ্ছে? 18 কিমি। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে? 6। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি হবে? 6। তাহলে আমাদেরকে এখানে কিসের বেগ চেয়েছে? নৌকার বেগ। নৌকার বেগ কোনটা? এক্স। তার মানে এক্স এর মান চেয়েছে। তাহলে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দাও। তাহলে 2x সমান 6 আর 3 9। তাহলে 2x সমান 9, তার মানে এক্স এর মান 9/2 সমান 4.5। তার মানে অপশন নাম্বার 2 4.5 কিমি প্রতি ঘন্টা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে? দেখো, চৌবাচ্চার এই দুটো নল আছে। দুটো নল হচ্ছে, প্রথম নলটা 9 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে ফেলবে, আর দ্বিতীয় নলটা 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে ফেলবে। তাহলে দুটি নল যদি একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে আমরা এইভাবে করবো শর্টকাট। এক্সাম হলে যেমন করে এই কোশ্চেনকে অ্যাপ্রোচ করতে হবে সেই রকম আমি তোমাদের শেখাচ্ছি। 9 আর 12 লসাগু কত হবে? 36। তাহলে কি 4 9 36, 3 12 36। তাহলে কি এইটা হচ্ছে
ক্ষমতা 4 ইউনিট, এইটার ক্ষমতা 3 ইউনিট। তাহলে দুটো নলি যদি একসঙ্গে খুলে দিই তাহলে টোটাল ক্ষমতা 4 যোগ 3 কত হবে? 7 ইউনিট। মোট আমাদের চৌবাচ্চা কত ইউনিটের? 36 ইউনিটের। আর দুটো নল একসঙ্গে 1 ঘন্টায় কত ইউনিট ভর্তি করতে পারবে? 7 ইউনিট। তাহলে এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে 7 দিয়ে কাটাকাটি তো যাবে না, এখানে 5 পূর্ণ হয়ে যাবে। 5 7 35, 5 পূর্ণ 1 7 ঘন্টা। আমাদের এইটুকুই করতে হবে। দেখো কতটুকু, এটা 30 সেকেন্ডের অঙ্ক না, তার মানে অপশন নাম্বার 1 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? যুগ্ম মানে জোড়া। এবার বলো, আমি ধরলাম প্রথম যুগ্ম সংখ্যাটি x, তাহলে যদি প্রথম যুগ্ম সংখ্যা x হয় তাহলে পরের যুগ্ম সংখ্যা কত হবে? x + 2 কেন হবে? ধরো প্রথম যুগ্ম 2 কেন যোগ হবে? ধরো প্রথম যুগ্ম সংখ্যা আমি ধরলাম 2, তাহলে 2 এর পরবর্তী যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা কত হবে? 4 হবে। 3 বিজোড় সংখ্যা, তাই হবে না, তাহলে 4 হবে। তাহলে 2 এর সাথে কত যোগ করলে 4 পাই? 2। তাই x যদি ধরি তাহলে x এর সঙ্গে 2 যোগ করলে পরের যুগ্ম সংখ্যা পাবো। তারপরে কত? x এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে পরের যুগ্ম সংখ্যা পাবো। তাহলে তিনটে যুগ্ম সংখ্যার যোগফল কত? 54। তাহলে এটা 54 এর সঙ্গে সমান করে দাও। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে এদের মধ্যে x, আর এটা মিডিলের সংখ্যা, এটা লাস্টের সংখ্যা। তাহলে এখানে কি 3x + 6 সমান কত? 54। তাহলে 3x সমান কি হবে? 54 থেকে 6 বাদ যাবে, তাহলে 48। তাহলে x এর মান 16। তাহলে x কি ক্ষুদ্রতম ছিল? এটার মানই চেয়েছে, তাহলে অপশন নাম্বার 4 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার লসাগু 315, তাদের অনুপাত 5:7, তাদের গুণফল। এবার বলো, আমি তোমাদেরকে এটা ডিটেলসে কিভাবে করতে হয় সেটা তো শেখাবোই, তার আগে আমি তোমাদের এটাকে শর্টকাটে সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, দুটো সংখ্যার লসাগু 315, এদের অনুপাত হচ্ছে 5:7, তাদের গুণফল। তাহলে বলো, কোনো একটা সংখ্যা ধরলাম, সংখ্যা দুটো হচ্ছে 5x আর 7x, 5x আর 7x। এবার লসাগু কি হবে? লসাগু হবে 5 7 35x, লসাগু হবে 35x। তাহলে কি আমাদেরকে এখানের মধ্যে এমন গুণফল করতে হবে, মানে কি এইটা কি, এটা গুণনীয়ক, এটা সরি গুণিতক। তার মানে কি আমাদের যেটাই সংখ্যা হবে সেটাকে 5 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে। গুণফল যেটা হবে সেটাকে 5 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে। বলো আমরা তাহলে এখানে কি 5 দিয়ে কোন সংখ্যা ভাগ যাচ্ছে? শেষে 5 কিংবা 0 থাকতে হবে, তাহলে অপশন নাম্বার 3 ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো, সংখ্যা দুটি 5 আর 7 এর গুণিতক হবে। এবার গুণফল কি? 5 7 35 এর গুণিতক হবে। তার কারণ কি? ডিটেলসে বোঝো। আমি কোনো একটা সংখ্যা নিলাম 3 আর 6 আর 12, তাহলে এদের লসাগু কত হবে? 12। তাহলে এদের লসাগু 12, তাহলে এদের গুণফল যা হবে, গুণফল গুণ করো, 6 12 72, 72 কে 3 দিয়ে গুণ, তার মানে 3 7 21, 210 216। তাহলে হিসাব মতো এই 216 সংখ্যাটাকে কি 3 দিয়েও ভাগ যাওয়া দরকার, 6 দিয়েও যাওয়া দরকার, 12 দিয়েও যাওয়া দরকার। তাহলে চেক করে নাও, 3 দিয়ে ভাগ যাবে, 6 আর 1 7 আর 2 9, তাহলে 3 দিয়ে ভাগ যাবে। 6 দিয়ে ভাগ যাবে, 3 6 18, 3 থাকলে 36 হলো, 6 6 36 হয়ে যাবে। 12 দিয়ে ভাগ যাবে, 12 কে 12, 9 থাকলে 9 12 96 হয়ে যাবে। তার মানে কি আমরা এইখানে যে লজিক লাগালাম সেইটা স্যাটিসফাই করছে এইখানে, মানে আমাদের লজিক হচ্ছে ভ্যালিড। কি লজিক লাগিয়েছিলাম? এইখানে যদি কোনো সংখ্যার অনুপাত 5:7 হয়, সংখ্যা দুটো কি হবে? 5x 7x। এবার সংখ্যা যদি 5x 7x হয় তাহলে লসাগু কি হবে? 5 7 35x। কারণ কি 5 আর 7 দুটো পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে কি এবার বলেছে তাদের গুণফল, তাহলে সংখ্যা দুটোর গুণফল কি হলো? গুণফল কি হবে? গুণফল এই 5x আর 7x দিয়ে মানে 5 দিয়ে আর 7 দিয়ে ভাগ যাবে, তাহলে এইটা কি 5 দিয়ে ভাগ যাবে, আর কোনোটাকে 5 দিয়ে ভাগ যাবে না, তাই এইটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? 20% মানে কি 20/100, তার মানে কি 2 দিয়ে কেটে দাও, 1/5, মানে 20% মানে 1/5। এবার 25% তো লাগবে এখানে, তাহলে ওইটা বের করে নাও। 25% মানে কি 100 এর মধ্যে 25, 25 দিয়ে কেটে দিলে 4, মানে 1/4। এটা যখন ডিটেলস পার্সেন্টেজের ক্লাস করাবো চ্যাপ্টার ওয়াইজ তখন করাবো। এবার দেখো, তাহলে 150 গ্রাম দ্রবণে 20% চিনি আছে, তাহলে 150 গ্রামে কতটুকু চিনি আছে? 150 20% মানে কি 1/5, তাহলে 5 দিয়ে কাটলে 30, তাহলে 150 গ্রামে হচ্ছে 30 গ্রাম চিনি। তাহলে যদি 30 গ্রাম চিনি হয় তাহলে 120 গ্রাম কি জল। তার কারণ কি টোটাল মিশ্রণ 150 গ্রাম, তার মধ্যে যদি 30 গ্রাম চিনি থাকে অবভিয়াসলি 120 গ্রাম জল থাকবে। তাহলে এবার চিনি আর জলের, দেখো 30 গ্রাম চিনি 120 গ্রাম জল, বলেছে কত গ্রাম চিনি মিশ্রিত করতে হবে, তাহলে চিনি মেশাবে মানে সুগার, জল তো মেশাবে না, তাহলে জল যা ছিল তাই থাকবে।
তাহলে কি বলেছে, চিনির মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তার মানে কি, চিনি যদি মোট মিশ্রণের 25% হয়, তাহলে জল কি হবে 75%। তার মানে কি 25% মানে 4-এর মধ্যে 1 হবে। তার মানে 30 কি 1 ইউনিটের মান। যদি 30 1 ইউনিটের মান হয়, তাহলে 4-এর মধ্যে 1 ইউনিট যদি 30 হয়, তাহলে বাদ বাকি কত থাকলো 3 ইউনিট। তাহলে 120 হবে 3 ইউনিটের মান। তাহলে 3 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে 40 গ্রাম। তাহলে কি 40 গ্রাম 25% চিনি করবে। চিনির পরিমাণ মোট মিশ্রণের 25%। তার মানে কি মোট মিশ্রণের 25% চিনি করবে, মানে 75% জল অলরেডি আছে আর জল মেশাবে না, তাহলে এটা 75% এর মান মানে 3 ইউনিটের মান। তার মানে কি 3 ইউনিট যদি 120 হয়, তাহলে 1 ইউনিট কত 40, তাহলে এটাকে 40 করতে হবে। তাহলে 30 আছে, 40 করার জন্য কত যোগ করতে হবে 10। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 10 গ্রাম। বোঝা গেল? নেক্সট, এক ব্যক্তি 40 কিমি পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? কেউ যদি কোনো অঙ্ক বুঝতে না পারো, তাহলে ক্লাসটা আবার রিভাইজ করে দ্বিতীয়বার দেখে নিবা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে একবারে না বুঝতে পারলে। দেখো এখানে কি বলছে, এক ব্যক্তি 40 কিমি পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বাড়িয়ে আবার ফিরে আসে। তাহলে এখানে হলো পি, এখানে ধরে নাও কিউ। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স ধরে নাও ডি। ডিস্টেন্স এখানে বলেনি, তাই ধরে নিলাম ডি। পি থেকে কিউ যাচ্ছে 40 কিমি পার ঘন্টা যাচ্ছে, আর ফিরে আসছে কত 60 কিমি পার ঘন্টা বেগে আবার কিউ থেকে পিতে ফিরে আসছে। তাহলে বলেছে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ। এবার আমাকে একটা কথা হলো, গতিবেগ মানে স্পিড, স্পিড মানে কি দূরত্ব বাই সময়, মানে ডিস্টেন্স বাটে টাইম বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত আমরা ডি ধরেছি, তাহলে কি প্রথমে একবার যাবে আবার ফিরে আসবে, তাহলে কি ডি প্লাস ডি। এটা টোটাল ডিস্টেন্স, যাওয়ার সময়তেও ডি ছিল আসার সময়তেও ডি, একই তো পথ, যেখানে যাবে সেখান থেকে আবার যেখান থেকে গিয়েছিল সেখানেই ঘুরে আসবে। তাহলে ডি প্লাস ডি টোটাল যাওয়া আসার মোট পথ। এবার কি প্রথমে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়েছিল, তাহলে টাইম কত লাগবে ডি বাই 40। আর 60 কিমি বেগে ঘুরে আসছে, তাহলে টাইম কত লাগবে ডি বাই 60। বুঝতে পারলে না? দেখো এটা কি গতিবেগ, গতিবেগ সমান কি দূরত্ব বাই সময়। দূরত্ব কি ছিল ডি দূরত্ব আমরা ধরেছি, তাহলে প্রথমে ডি দূরত্ব গেল আবার ডি দূরত্ব ফিরে আসলো, তাহলে দুবার ডি দূরত্ব, একবার ডি দূরত্ব যাচ্ছে একবার ফিরে আসছে, তাহলে ডি যোগ ডি টোটাল দূরত্ব। আর টোটাল সময় কত লাগবে, এই ডি দূরত্ব যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার যাওয়ার সময়, তাহলে সময় লাগবে ডিস্টেন্স বাই টাইম স্পিড, তাহলে ডি বাই 40। আর আসার সময় কি ডি দূরত্ব আসছে কিন্তু 60 কিমি, তাই ডি বাই 60 হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার ডি প্লাস ডি কি হবে, যোগ করলে 2d। আর 40 আর 60 এর লসাগু কত 120, তাহলে 40 দিয়ে 120 কে ভাগ করলে 3, তার মানে 3d প্লাস 60 দিয়ে 120 কে 2, তাহলে 2d। তাহলে কি হলো 2d, এই 120 নিচে ছিল এটা উপরে চলে যাবে, আর 3d আর 2d যোগ করলে 5d। এই d এর সঙ্গে এই d কেটে যাবে, 5 দিয়ে এই 120 কে কাটলে 5 24 120, তাহলে 24 দুগুণে 48 কিমি পার আওয়ার। বুঝতে পারলে? আশা করি বুঝেছো। নেক্সট, অপশন নাম্বার 3, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। এ এবং বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? দেখো এ যদি 1/3 অংশ কাজ 5 দিনে করে, মানে 3 ভাগের 1 ভাগ কাজ 5 দিনে করে, তাহলে পুরো কাজ এ কত দিনে করবে? 3 ভাগের 1 ভাগ 5 দিনে করছে, তাহলে পুরো কাজ 3 ডবল গুণ, তাহলে 3 5 15 দিনে করবে। বি যদি 2/5 অংশ 10 দিনে, মানে 2 ইউনিট কাজ করে 10 দিনে, টোটাল কাজ কত ইউনিট 5 ইউনিট, তাহলে 1 ইউনিট কয় দিনে করে 2 দিয়ে 10 কে ভাগ করে দাও 5 দিনে, তাহলে টোটাল কাজ 5 ইউনিট, তাহলে 5 5 25 দিনে করবে। এটাকে আরো সহজে করছি, 2/5 2 ইউনিট কাজ করে 10 দিনে, তাহলে কত 5 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 5 ইউনিট কাজ টোটাল কাজ কত দিনে করবে 5 5 25, তাহলে বি টোটাল কাজ করবে কত দিনে 25 দিনে, তাহলে 15 আর 25 এর লসাগু কত হবে 75, তাহলে টোটাল কাজ কত 75 ইউনিট, 5 15 এবং 75 মানে এর 5 ইউনিট, বি এর 3 25 75 3 ইউনিট। তাহলে কি বলছে এ এবং বি একত্রে সম্পূর্ণ কাজ কত দিনে করবে? সম্পূর্ণ কাজ কত 75 ইউনিট, তাহলে এ আর বি একদিনে কত ইউনিট কাজ করে? এ 5 ইউনিট বি 3 ইউনিট মানে 8 ইউনিট, তাহলে 75 বাই 8, তাহলে কত দিয়ে ভাগ হবে 8 9 72, 9 পূর্ণ 3 এর 8 দিনে। তার মানে অপশন নাম্বার 2 ইজ দা কারেক্ট অ্যানসার, 9 পূর্ণ 3 এর 8। নেক্সট, ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটি লাইক করে দিও এবং তোমার প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে? মানে আমাদের এটা কি করতে হবে, লসাগু করতে হবে বা এলসিএম করতে হবে। তাহলে কি 57 76 আর 190 এর লসাগু করো। এখানে দেখো পরস্পর তিনটাই মৌলিক সংখ্যা না, সবাইকে 19 দিয়ে ভাগ যাবে, 19 বাদে আর অন্য কোনো কেন কি 3 19 57, 4 19 76 আর 19 1 19, 19 10 190, 3 4 10, একে কত দিয়ে যাবে 2 দিয়ে, তাহলে 3 2 দুগুণে 4 5 দুগুণে 10, আর যাবে 3 2 5 সবাই মৌলিক, তাহলে আর যাবে না। এবার গুণ করে দাও, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60,
60কে 19 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60কে 19 দিয়ে গুণ করতে হবে, তাহলে 19 6 9 54 4 হাতে থেকে 5, 6 কে 6 5 11, তাহলে 1140 এক অবশিষ্ট। 1140কে এটা দিয়ে ভাগ করলে কি এক অবশিষ্ট থাকবে না, ভাগ মিলে যাবে লসাগু যেহেতু, তো এক অবশিষ্ট রাখতে হবে, মানে এটার সঙ্গে এক কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে 1141 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার সেকেন্ড। নেক্সট, কোন সংখ্যার 2 এর 3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত? মানে কি কোন সংখ্যার 3 ভাগের 2 ভাগের মান 26, তার মানে কি 2 ইউনিটের মান 26, তাহলে 1 ইউনিটের মান কত? 13, তাহলে সংখ্যাটা পুরো কি 3 ইউনিট, তাহলে পুরো সংখ্যাটা কত? 3 13 39, এটা কি টোটাল সংখ্যা, মানে এইটা সংখ্যা ছিল, এই সংখ্যাটির 25%-এর মান বের করতে হবে। 25% মানে কি, এর আগের অঙ্কে দেখালাম 1/4, তাহলে 4 দিয়ে 39কে ভাগ করে দাও, তাহলে কি হবে 4 9 36, 3 থাকলো 30, 4 7 28, 2 থাকলো 9.75, তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এবার দেখো বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত টাকা? তাহলে আমি এর আগেও বলেছিলাম আমার আগের ক্লাসগুলোতে যে সরল সুদ প্রতি বছর একই থাকে, তাহলে কি 5% হারে সরল সুদ 6 বছরের, তাহলে 5 6 30%, মানে টোটাল 6 বছরের সুদ হবে মোট টাকার 30%, মোট টাকা কত? 500, তাহলে 500 টাকার 30%, 30% মানে 100 এর মধ্যে 30 টাকা, তাহলে 500 টাকায় কত টাকা সেটা দেখতে হবে, দুটো শূন্য কেটে দাও, তাহলে 3 5 15 আর এটা শূন্য, তার মানে 150 টাকা, অপশন নাম্বার 2 ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, 5 পূর্ণ 5-এর 3 মাইনাস 3 পূর্ণ 8-এর 3 মাইনাস কিছু একটা বাদ দিতে হবে, সমান 1 হবে। দেখো এটাকে ভালো করে লিখছি, 5 পূর্ণ 5-এর 3 মাইনাস 3 পূর্ণ 8-এর 3 মাইনাস এখানে কিছু একটা করতে হবে, সমান হবে। এবার দেখো ভগ্নাংশ ভাগ, 3 5 15, 15 সাথে 5 যোগ করলে 20, 20/3 মাইনাস 3 3 9, 8 9 17/3 মাইনাস এখানে কিছু একটা সমান 1, তাহলে 3 আর 3 এর সরি এইখানে অঙ্কটা টাইপিং মিস্টেক, এখানে 9 হবে, 3 পূর্ণ 8-এর 9, তাহলে 3 9 27 আর 8 35-এর 9 হবে, এখানে 9 হবে, এটা তোমরা কারেকশন করে নেবে, তাহলে 35-এর 9, 3 আর 9 এর লসাগু 9 হবে, তাহলে 3 9 3 3 কুড়ি 60 মাইনাস 35, তার মানে কি 25/9, তাহলে 25/9 এর সঙ্গে কি বিয়োগ করলে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, 25/9 এর সঙ্গে কত বিয়োগ করলে 1 হয়, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান বের করতে গেলে কি হবে, এই জিজ্ঞাসা চিহ্নটাকে এটা মাইনাস আছে এদিকে দিয়ে দাও, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কি হবে 25 মাইনাস 9 বাই মাইনাস 1, 25/9 মাইনাস 1, মানে সমানের এপাশ ওপাশ করলাম, তাহলে এটা বিয়োগ করো, তাহলে এটা বিয়োগ করতে হবে, তাহলে 9, তাহলে 25 মাইনাস 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16/9, এটা বিয়োগ করতে হবে, অপশন নাম্বার 3, একদম ইজি অঙ্ক। নেক্সট, একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কতদিন? ধরি আমরা বি এর সময় লাগবে x দিন, বি এর সময় লাগবে x দিন, তাহলে যদি বি এর x দিন সময় লাগে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, মানে এ এর সময় বেশি লাগবে, বি বেশি দক্ষ মানে ওর সময় কি লাগবে, কম লাগবে, তাহলে এ এর সময় কত লাগবে বের করো, এ এর সময় লাগবে কি x এর বি এর বেশি সময় লাগবে, তাহলে x প্লাস x ইন্টু 60/100, মানে 60%, তাই 60/100, এর কতদিন লাগে 12 দিন, তার মানে এটা কি হবে 12 দিনের সাথে সমান হবে, তাহলে কি করো এখানে 0 0 কেটে দাও, 3/5, তাহলে কি x প্লাস 3x/5 সমান 12, তাহলে কি হবে এখানে এলসিএম করো 5, তাহলে 5x প্লাস 3x সমান 12, তাহলে 5 আর 3 8x সমান 60, তাহলে x সমান কি 60/8, তাহলে 4 15 60, 4 2 8 সমান 7 পূর্ণ 1 2, 15/2 কে ই করলে 7 পূর্ণ 1 2, তাহলে এটা কি বেরোলো, x এর মান, x টা কার, b এর সময় লাগবে, b এর সময় চেয়েছে, মানে এটাই আমাদের উত্তর হয়ে যাবে, অপশন নাম্বার 1 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, 10% এবং 30% এর ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড়, মানে সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে এটার একটা ফর্মুলা আছে কি, a মাইনাস বি সরি a প্লাস বি মাইনাস ab বাই 100, তাহলে কি a এর মান 10, b এর মান 30 মাইনাস a এর মান 10 ইন্টু b এর মান 30/100, 0 0 0 0 কেটে গেল, 30 আর 10 40 মাইনাস 3 1 3, তাহলে 37%, এই ফর্মুলাটা মুখস্থ করে নিবে, a প্লাস বি মাইনাস ab বাই 100, এটাই সমতুল্য ছাড়ের ফর্মুলা, এটাই বসিয়ে দিবে হয়ে যাবে। নেক্সট, আজকের আমাদের লাস্ট কোশ্চেন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ, সরল সুদে সুদ আলাদা থাকে
আসল আলাদা থাকে। মানে কি, সুদ কোনো সময় আসলের সঙ্গে যুক্ত হয় না, কিন্তু চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর যেটা সুদ হবে সেইটা দ্বিতীয় বছরের আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে কি, এটা দেখো কিভাবে ইজি ভাবে করা যায়, শর্টকাট। তাহলে 10,000 এই টাকাটা আসল ছিল, এইটা আমাদের ব্যাংকে রাখা হয়েছে 3 বছরের জন্য। তাহলে 10,000 টাকার 10% মানে কি 1,000 টাকা। তাহলে প্রথম বছর 1,000 টাকা সুদ পাওয়া গেছে, দ্বিতীয় বছরও 1,000 টাকা সুদ পাওয়া গেছে, তৃতীয় বছরও 1,000 টাকায় সুদ পাওয়া গেছে। কিন্তু এই যে প্রথম বছর 1,000 টাকা সুদ পাওয়া গিয়েছে, এইটার কি দ্বিতীয় চক্রবৃদ্ধি এটা সুদ বের করতে হবে। তার মানে এই প্রথম বছরের 1,000 টাকা দ্বিতীয় বছরেও সুদ দিতে হবে, তৃতীয় বছরেও সুদ দিতে হবে। তাহলে 1,000 টাকার 10% সুদ কত হয়, 100 টাকা। এটা দ্বিতীয় বছরে লাগলো। এবার এইটার আবার তৃতীয় বছরেও সুদ দিতে হবে। তাহলে এইটার আবার কি, এই 1,000 টাকার তৃতীয় বছরেও আবার 100 টাকা সুদ দিতে হবে। ঠিক একই রকম ভাবে এই 1,000 টাকা দ্বিতীয় বছরের আবার সুদ দিতে হবে 100 টাকা। এই 100 টাকার ঠিক একই রকম ভাবে এইটা কি দ্বিতীয়, এই 100 টাকারও আবার সুদ দিতে হবে 10% মানে 10 টাকা। তাহলে এবার সব টোটাল গুলো যোগ করে দাও, 1,000 1,000 1,000 তাহলে সমান 3,000, 100 200 310। তাহলে 3,310 এটা কি টোটাল সুদ। আমাদের কি চেয়েছে, 3 বছরের সুদ আসল। তাহলে সুদ কত, 3,310, আর আসল কত 10,000। তাহলে 13,310। অপশন নাম্বার 4 ইজ দা রাইট অ্যান্সার। আজকের মতো এইখানেই ক্লাস শেষ। দেখো, পিএসসি ক্লার্কশিপের সমস্ত সাবজেক্টের পিওয়াইকিউ অ্যানালাইসিস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই পিডিএফ গুলো ফ্রিতে পাওয়ার জন্য নিচের দেওয়া লিংকে গিয়ে এডুলিফ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।